নতুন পে স্কেলের মাধ্যমে দেশের বিশেষ গোষ্ঠীকে বাড়তি সুবিধা দেওয়ার কঠোর সমালোচনা করেছেন অর্থনীতি বিশ্লেষকরা। তাদের মতে এই সিদ্ধান্ত নেয়ার আগে দেশের গরিব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পরিকল্পনা জরুরি ছিল। এ সময় বাড়তি অর্থ সংস্থানের বিষয়ে প্রশ্ন তুলে তারা বলেন, এটি সুশাসন, সুষম বন্টন ও সর্বোপরি জুলাই বিপ্লবের পরিপন্থী। রাকিব হোসেনের রিপোর্ট। দেশের 15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা মেটাতেই সরকারের ব্যয় হয় বাজেটের বড় একটা অংশ। বিপরীতে প্রত্যাশা অনুযায়ী রাজস্ব আদায় না হয় অর্থ সংস্থানে হাত পাততে হয় দেশি বিদেশি উৎসের ওপর। আর এমন টানাটানির মধ্যেই বিশাল বাড়তি ব্যয়ের আয়োজন সম্পন্ন করল অন্তর্বর্তী সরকার, কর্মকর্তাদের বেতন দ্বিগুণের উপরে বাড়ানোর প্রস্তাব করে। জানিয়ে তীব্র অসন্তোষ সাধারণ মানুষের। একটা মানুষ 50,000 পাচ্ছে, 1 লাখ টাকা পাচ্ছে, বেতন পাচ্ছে, তারপরে সে দুর্নীতি করতেছে। এটা এরকম বলা যাচ্ছে না যে পে স্কেল বাড়লে দুর্নীতি কমে যাবে, বরং আরো বাড়তে পারে। জীবনে শুধুমাত্র সরকারি চাকরি পাইলেই আমি সফল। এবং এখন যেটা দেখা যায় আসলে একজন আউটসোর্সার বা অনলাইন যারা কাজ করে এদের কাছে কেউ মেয়ে বিয়ে দেয় না, বা এদেরকে সামাজিকভাবে মানুষ অনেক বেশি অবহেলার দৃষ্টিতে দেখে। ভবিষ্যতে দেখা যাবে একজন বেসরকারি করা মানুষকেও আসলে মানুষ হিসেবে মনে করবে না। নতুন প্রস্তাবে একজন সচিব সমমর্যাদা বা প্রথম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন হবে 1,60,000 টাকা, যা বর্তমানে মাত্র 78,000। অন্যদিকে সবচেয়ে নিচের 20তম গ্রেডের কর্মীদের 8,500-এর মূল বেতন উঠবে 20,000-এ। আর সব মিলিয়ে এই প্রস্তাব কার্যকরে সরকারের বাড়তি ব্যয় হবে 1 লাখ কোটি টাকার মতো, যা রাষ্ট্রের আর্থিক কাঠামোর উপর তৈরি করবে বড় বোঝা। রাজনীতিবিদরা পালিয়ে গেছে, ব্যবসায়ীরা আত্মগোপনে চলে গেছে, আর আমলারা স্বরূপে আবার ফিরে এসেছে। এই সরকার কার কাছে জিম্মি, সংস্কার কোথায় আটকে গেল, সেইটা সবচেয়ে ভালো নিদর্শন হলো আপনার নতুন বেতন কাঠামো। নতুন পে স্কেল প্রস্তুতের ক্ষেত্রে আমলে নেওয়া হয়েছে গেল 10 বছরের মূল্যস্ফীতি, জীবনযাত্রায় ব্যয়সহ আনুষঙ্গিক নানা বিষয়। এছাড়া কমানো হয়েছে সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের বেতনের অনুপাত। তবে কমিশনের এসব যুক্তি মানতে নারাজ অর্থনীতি বিশ্লেষকরা। তাদের মতে সমাজের বড় জনগোষ্ঠীকে বাইরে রেখে এটি বাস্তবায়ন করলে তা সৃষ্টি করতে পারে বাড়তি অসন্তোষ। বেতন বাড়ালেই দুর্নীতি কমে, সেটা কিন্তু প্রমাণ হয়নি বাংলাদেশে। সরকার ব্যয় বাড়াচ্ছে, জনগণের বোঝা বাড়াচ্ছে, ঋণের বোঝা। কৃষকের ন্যায্য মূল্যের চিন্তা হলো না, শ্রমিকের মজুরির কথা চিন্তা হলো না, বেকার যুবকগুলোর ভাতার কথা চিন্তা করলাম না, দুস্থ নারীদের আমরা যে ভাতা দেই সেটাকে বাড়ালাম না, শারীরিকভাবে প্রতিবন্ধীদের কথা চিন্তা করলাম না, আর একটি গোষ্ঠীর কথা চিন্তা করলাম। এইটা তো হবে না। এইটা দিয়ে তো বৈষম্য বিরোধী আন্দোলন হয়নি। সবশেষ 2015 সালে পে কমিশনের মাধ্যমে বেতন সমন্বয় করা হয় সরকারি কর্মচারীদের। রাকিব হোসেন, 71, ঢাকা। সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত 7 দিনের মধ্যে কার্যকর না করলে কারখানা বন্ধের হুমকি দিয়েছে বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি জানান, কারখানা বন্ধ হয়ে গেলে ঋণের টাকা পরিশোধের সক্ষমতাও থাকবে না, যা বিপদে ফেলতে পারে পুরো তৈরি পোশাক শিল্পকে। রাকিব হোসেনের রিপোর্ট। সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের এক সিদ্ধান্ত ঘিরে মুখোমুখি অবস্থানে পোশাক শিল্পের একাধিক সংগঠন। জানিয়ে এবার সংবাদ সম্মেলনে বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ। বাণিজ্য মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত কার্যকরে 7 দিনের আলটিমেটাম দিয়ে সংগঠনটির সভাপতি জানান, পরিস্থিতির উন্নতি না হলে সুতা ও বস্ত্রকলগুলো বন্ধ হবে। তখন উদ্যোক্তাদের ঋণের টাকাও পরিশোধ করার সক্ষমতা থাকবে না। আমার ফ্যাক্টরি বন্ধ করার ছাড়া কিচ্ছু নাই। আমাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিলেও আমরা ব্যাংকে দায় দানা শোধ করতে পারবো না। 1 তারিখ থেকে আমরা সকল ফ্যাক্টরি বন্ধ করে দিব, আর আমাদের ব্যাংকের টাকা ফেরত দেওয়ার কোনো সিস্টেমই নাই, কোনো উপায়ও নাই। আমরা যে পুঁজি দিয়ে ব্যবসা করি আমাদের পুঁজির পরিমাণ অর্ধেকে নেমে গেছে। উনি যখন 5% ইনসেন্টিভ পাইতো দোষীর সাথে ইউজ করলে, এটা তখনের ক্ষেত্রে প্রযোজ্য। এটা কমে হয়ে গেছে 1.4%। তার মানে উনি এখন কস্টিং এর সময় 1.4% ইনসেন্টিভ ধরে হিসাব করে না। উনি দেখে আমারটা 2.90 বা হোয়াটএভার, ইন্ডিয়ারটা 2.85। এখন উনি 2 সেন্ট কম হইলো ইন্ডিয়া থেকে সুতা নেবেন, ইন্ডিয়া না পার্শ্ববর্তী দেশ থেকে। এ সময় সরকারের তীব্র সমালোচনা করে উদ্যোক্তারা বলেন, স্থানীয় মূল্য সংযোজনে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এলডিসির অজুহাতে সব ধরনের সুযোগ সুবিধা তুলে নেওয়া হলেও সক্ষমতা নিশ্চিত করা হচ্ছে না। সবকিছু যদি বন্ধে আসে তাহলে আপনি করতেছেন নাকি? যে $42 বিলিয়ন মধ্যে $30 বিলিয়ন তো বাইরে থেকে আসতেছে, আমার দেশ কিভাবে উপকৃত হইতেছে? ওনার অস্তিত্ব থাকবে না আমি না থাকলে,
ওনার আবার আমার অস্তিত্ব যদি না থাকে গেল 2 দশকে রাজধানীতে বাড়ি ভাড়া বেড়েছে 5 থেকে 7 গুণ। নিয়ন্ত্রণহীন এই ভাড়া বৃদ্ধির বাস্তবতায় উত্তর সিটি কর্পোরেশনের নতুন নির্দেশিকাকে স্বস্তির খবর হিসেবে দেখছেন ভাড়াটিয়ারা। তবে বাস্তবে কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন তুলছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। মিসবাহ হাসানের রিপোর্ট। মেগাসিটি ঢাকা, জীবন আর জীবিকার সন্ধানে যেখানে প্রতিদিন ছুটে আসেন মানুষ। রফিক, মোহসেন তাদেরই মতো কাঁঠালবাগানের ছোট্ট এই খুপড়িতে দুজনেরই রোজগারের উৎস, কিন্তু 2 দশকে তাদের বাসা ভাড়া বেড়েছে 5 থেকে 7 গুণ। আয় ব্যয়ের রয়েছে বিস্তর ফারাক। একই এলাকায় 3 রুমের বাসা হলেও একজনকে দিতে হচ্ছে 24,000, অন্যজনকে 28,000 টাকা। দেখেন আমরা এই কাজটা করি, ধরেন যে কোনো ক্যাশ কেবিল হইতেছে না, যেটা আয় হইতেছে এটা দিয়ে কোনো জীবন চলতেছে। ভাড়া 5,000 টাকার মতন আসছিলাম প্রথম, এখন লাস্টে আইছি 24,000-এ। একই চিত্র রাজধানীর অন্য এলাকাতেও। বৃদ্ধা নাসির আলীর 20 বছর আগের 5,000 টাকার বাসা ভাড়া এখন ছাড়িয়েছে 25,000-এ, অর্থাৎ প্রতি বছর গড়ে ভাড়া বেড়েছে 1,000 করে। ভাড়া তো এমনি বেশি, এখন তো ভাড়াটিয়ার জন্য তো আর অত ইনকাম বাড়ে নাই। এমন বাস্তবতায় 2 বছরের আগে বাসা ভাড়া না বাড়ানো সহ 16 দফা নির্দেশিকা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এতে ভাড়া বৃদ্ধির লাগাম টানবে বলে আশা করছেন ভাড়াটিয়ারা। অন্যদিকে ইতিবাচক হিসেবে দেখছেন বাড়িওয়ালারাও। এরকম যাতে না হয় যে 1,000 টাকা ভাড়া আগে ছিল 20,000 টাকা, এটাতে হঠাৎ করে লাভ করে 25,000 হয়ে যায়, এরকম যাতে না হয়। বাড়িওয়ালা প্রতি বছরই বাড়াইতো, সেটা আবার বাড়াইবার সিস্টেম ছিল প্রতি জানুয়ারি মাসে। গুলশান, ধানমন্ডি, বনানীর মতো তো অন্যান্য জায়গা হতে পারে না। সব দিকে যদি খালি বাড়ে, মানুষের আয় রোজগার তো বাড়ে না। একেবারে যে ঘাড় ধরে চাপাই দেওয়া হয় তাও না। বাড়িওয়ালাদের এবং ভাড়াটিয়াদের সাথে এই যে ভাড়াটা নির্ধারিত 2 বছর পর পর, এটা একটা যৌক্তিক কথা। তবে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে শুধু নির্দেশিকা দিলেই হবে না, বাসা ভাড়া লাগাম টানতে দরকার কার্যকর পদক্ষেপ ও নিয়মিত মনিটরিং। ভাড়াটিয়াদের থেকে বাড়িওয়ালাদের কর্তৃত্বটা একটা বেশি, এবং সেখানে আমি বলবো যে এটা একটা বিধিমালা বা একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আসলে এখানে হয়তো একটা সুশৃঙ্খলা অবস্থা বিরাজ করবে। সিটি কর্পোরেশন এটার আলোকে একটা বিধিমালা করেছে, তারা কিছু আপনার নিয়ম শৃঙ্খলা বা এটা যাতে বাস্তবায়ন হয়। বর্তমানে 1991 সালের বাসা ভাড়া আইন থাকলেও এখনো বিধিমালা প্রণয়ন করে তা কার্যকর করেনি সরকার। মিসবাহ হাসান, 71, ঢাকা। সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষেত্রে হেয়ার কাটের সিদ্ধান্ত পরিবর্তন করল নিয়ন্ত্রক সংস্থা। ফলে গ্রাহকরা শেষ 2 বছর পাবেন 4% মুনাফা। নানা আলোচনা ও সমালোচনার পর মুনাফা কর্তনের সিদ্ধান্ত থেকে সরে আসে বাংলাদেশ ব্যাংক। হেয়ার কাটের সিদ্ধান্ত এখন আর কার্যকর থাকছে না। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি স্পষ্ট করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী হেয়ার কাটের আওতায় থাকা ব্যক্তিগত মেয়াদি ও স্কিম ভিত্তিক আমানতে 2024 ও 2025 সালে বার্ষিক 4% মুনাফা দেয়া হবে। আগে এই সময়ের জন্য মুনাফা না দেওয়ার সিদ্ধান্তে আমানতকারীদের অসন্তোষ তৈরি হওয়ায় বিষয়টি পুনর্বিবেচনা করা হয়। রপ্তানি বহুমুখীকরণ ছাড়া দীর্ঘমেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব নয়, আর সেই লক্ষ্যে EC4J প্রকল্প একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। রূপগঞ্জের পূর্বাচলে এক সেমিনারে এমন মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আকাঙ্ক্ষা যে আমরা রপ্তানিতে বৈচিত্র্যকরণ করব এবং আমরা পরিমাণগতভাবে আমাদের একটা উস্ফলন করতে হবে। আমরা 100 বিলিয়ন, 200 বিলিয়ন, কেউ 1000 বিলিয়নের কথা বলছে। আসলে বাস্তবতার নিরিখেই আমাদেরকে চিন্তা করতে হবে। তো বাস্তবতাটা কি, এটা স্টক অফ দ্য সিচুয়েশন আমাদেরকে দিবে। দর্শক, 71 বিজনেসে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ 71 বিজনেসে। গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের 8 দেশের উপর শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 1 ফেব্রুয়ারি থেকে এসব দেশের উপর 10% শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, ন্যাটোর মহাসচিব মার্ক রুতের সঙ্গে তার খুবই ফলপ্রসূ বৈঠক হয়েছে। এই বৈঠকের উপর ভিত্তি করে তারা গ্রিনল্যান্ডের বিষয়ে ভবিষ্যৎ চুক্তির একটি রূপরেখা তৈরি করেছেন। ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই অঞ্চল দখলে নিতে বল প্রয়োগ করা হবে না বলেও মন্তব্য করেন তিনি। চলতি বছরের প্রথম 20 দিনেই পুঁজিবাজার থেকে $2,900 কোটি খোয়া গেছে ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের। রাশিয়ান তেল আমদানিতে ট্রাম্পের নিষেধাজ্ঞা আর GST সংস্কারের কারণে খুচরা বিক্রিতে প্রভাব পড়ায় কমেছে আয়।
আর তাতেই আস্থা হারান বিনিয়োগকারীরা। নাদিয়া ইসলাম তুলি রিপোর্টে বিস্তারিত। ভারতের বৃহত্তম ব্যবসায়িক গোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, তেল থেকে টেলিকম প্রায় সব ক্ষেত্রেই বিস্তৃত যাদের ব্যবসা। একচ্ছত্রয় আধিপত্যে এবার কিছুটা ভাটা পড়েছে ট্রাম্পের নিষেধাজ্ঞা আর জিএসটির সংস্কারে। তথ্য বলছে চলতি বছরের প্রথম 20 দিনেই বাজার থেকে $2,900 কোটি হারিয়েছে আম্বানির প্রতিষ্ঠানটি। মূলত আয় কমে যাওয়ায় এশিয়া মার্কি তালিকা থেকে রিলায়েন্সকে সরিয়ে দেয় ব্রোকারেজ প্রতিষ্ঠান ম্যাককোয়ারি ক্যাপিটাল। তাতেই হু হু করে কমতে থাকে তাদের শেয়ারের দর। শুধু জানুয়ারিতেই কমেছে 11%। এদিকে রুশ তেল সংস্থা রোজনেফট ও লুকোয়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র, যার প্রভাব পড়ে রিলায়েন্সের ব্যবসায়। রয়টার্সের তথ্য অনুযায়ী ডিসেম্বরে রাশিয়ার তেল আমদানি 32% কমিয়েছে রিলায়েন্স, যা গেল 22 মাসের মধ্যে সর্বনিম্ন। ভারতের অন্ধ্রপ্রদেশে রিলায়েন্সের পুরনো KG-D6 ক্ষেত্র থেকে কমেছে তেল ও গ্যাস উৎপাদন, যাতে ক্ষতিগ্রস্ত হয় এই দুই খাত। কমে বড় অঙ্কের আয়, শতাংশের হিসেবে যা প্রায় 13। এছাড়া উৎসবে ছাড়, পণ্য পরিষেবায় কর, হাইপার লোকাল ডেলিভারিতে বিনিয়োগ আর ভারতের নতুন শ্রম আইনের প্রভাব পড়ে খুচরা বিক্রিতে। এদিকে বেড়েছে কোম্পানির মোট খরচের পরিমাণও, যা 11.5% বেড়ে পৌঁছেছে $27 বিলিয়ন। নাদিয়া ইসলাম তুলি, 71। দর্শক, এই ছিল 71 বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। থাকুন 71-এর সাথেই।